হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জিহাদুল ইসলাম। তো বন্ধুরা, এর আগে পার্ট 1 ভিডিওতে আমি মানি হেইস্ট মুভির সিজন 1 এর এপিসোড 1 ও 2 এক্সপ্লেইন করেছিলাম। আর আজকে আমি পার্ট 2 এর ভিডিওতে মানি হেইস্ট মুভির সিজন 1 এর 3 থেকে 5 পর্যন্ত এক্সপ্লেইন করব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এর আগের পার্টটি দেখোনি তারা প্লিজ সেই পার্টটি আগে দেখে আসো, কেননা তোমরা সেই পার্টটি আগে না দেখলে এই মুভির কিছুই বুঝতে পারবে না। এবং পার্ট 1 ভিডিওর লিংক পিন কমেন্টে দেয়া রয়েছে, তাই তোমরা সেই লিংকে ক্লিক করে প্রথমে সেই পার্ট 1 ভিডিওটি দেখে আসো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে মুভির মূল ঘটনাতে চলে যাই। এপিসোড 2 এর শেষে আমরা দেখেছিলাম রাকায়েল প্রফেসরের ফোন নিয়ে তার বাড়িতে কল করে। পরে এপিসোড 3 এর শুরুতেই আমরা জানতে পারি রাকায়েল শুধু তার বাড়িতেই নয় বরং তার সিনিয়র অফিসারকেও ফোন করে। আর সে তার সিনিয়র অফিসারকে বলে সে আর এই দায়িত্ব পালন করতে পারবে না, যেটা শুনে প্রফেসর একটু ভীত হয়ে যায়, কারণ রাকায়েল না থাকলে তার সকল প্ল্যান ভেস্তে যাবে। পরের দিন বার্লিন মনিকা নামক ওই মিউজিয়ামের একজন কর্মচারীকে নিয়ে বাইরে আসে এবং তাকে দিয়ে একটি কাগজ পড়ায়, যে কাগজে লেখা ছিল পুলিশের গায়ে গুলি লাগায় আমরা আন্তরিকভাবে দুঃখিত, আর আমরা এখানে 68 জন হোস্টেস আছি, আমরা সবাই জীবিত আছি, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর সাংবাদিক সহ অন্যান্য লোকেরা সবাই বুঝতে পারে ডাকাত দলের সদস্যরা কাউকে মারতে চায় না, বরং তাদের উদ্দেশ্য শুধু টাকা চুরি করা। এখানে আমরা আগে থেকেই দেখতে পাই একজনকে স্নাইপার দিয়ে ফিট করে রাখা হয়েছিল, তবে সে স্নাইপার দিয়ে কোনো গুলি করতে পারে না, কারণ মিউজিয়াম দিয়ে যারা বাহিরে এসেছিল তারা সবাই একই পোশাক পরা ছিল, যার কারণে স্নাইপার শুটার কোনটা সাধারণ মানুষ আর কোনটা ডাকাত সেটা বুঝতে পারে না, ফলে সে কোনো গুলিও করতে পারে না। এরপর বার্লিন ওই মিউজিয়ামের সকল শক্তিশালী মানুষদেরকে আলাদা করে একটি জায়গায় নিয়ে যায় এবং যারা অসুস্থ তাদের কাছ থেকে তাদের ঔষধের নাম জেনে নেয়, যাতে তারা তাদেরকে অসুস্থতা থেকে কিছুটা সুস্থ করতে পারে। অন্যদিকে যারা একটি শক্তিশালী তাদেরকে একটি গোপন স্থানে নিয়ে গিয়ে বলা হয় এখান থেকে একটি টার্নেল খনন করতে, তবে এই টার্নেল নিয়েও প্রফেসরের একটি মাস্টার প্ল্যান আছে, তাই সবাই এই টার্নেলটার কথাও মনে রাখবেন। অন্যদিকে অসুস্থদের মধ্যে ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে পার্কার সে ডাকাত টিমের সদস্যদেরকে জানায় এখানে আসা তার বয়ফ্রেন্ড তার ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছে এবং সেই ছবিটা আমি ডিলিট করতে চাই। তখন ডাকাত টিমের সদস্যদের ভিতর দিয়ে একজন বলে এখানে কোনো ইন্টারনেট অন করা যাবে না, তবে তাকে অন্য কোনো একটি কারণে একটি ভিডিও রেকর্ডের জন্য তাকে ফোনটি দেওয়া হয়। এরপর পার্কারের সাথে রিওকে দিয়ে একটি রুমে পাঠানো হয় যেখানে তারা একটি ভিডিও রেকর্ড করবে। পরে তারা রুমে গিয়ে একটি ভিডিও রেকর্ড করা শুরু করে দেয়। পরে রিও একটু অমনোযোগী হওয়ায় পার্কার তার ফোনটি বের করে ইন্টারনেট অন করে, কারণ সে সেই ছবিটি ডিলিট করতে চায়। অন্যদিকে পার্কারের ফোনে ইন্টারনেট অন হওয়ায় পুলিশের কাছে নোটিফিকেশন চলে যায়, আর পুলিশও দ্রুত গতিতে সেই মোবাইলের ব্যাক ক্যামেরা ও সেলফি ক্যামেরার ভিডিও রেকর্ড করে। অন্যদিকে রিও এটা বুঝতে পেরে দ্রুত পার্কারের ফোনটি একটি আছাড় মেরে ভেঙে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত রিও যখনই ফোনটা হাতে নেয় তখনই সেলফি ক্যামেরায় তার ফেসটি উঠে যায়, ফলে পুলিশ রিওকেও চিহ্নিত করে ফেলে। আর পুলিশরা এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ডাকাত টিমের সদস্যদের ভিতর দিয়ে একজনকে চিহ্নিত করতে পেরেছে। অন্যদিকে রাকায়েলের সিনিয়র অফিসার তাকে ফোন করে বলে এই কেসটিকে আবারও পুনরায় শুরু করতে, কারণ তারা ডাকাত টিমের সদস্যদের ভিতর থেকে একজনকে চিহ্নিত করতে পেরেছে। অপারেশন ইনচার্জ রাকায়েল তখন তার ক্যাম্পে আসে, আর সে ক্যাম্পে এসে দ্রুত প্রফেসরকে ফোন করে। প্রফেসরও ভয়েস চেঞ্জার ইউজ করে রাকায়েলকে বলে তাদের কিছু খাবার ও মেডিসিনের দরকার। তখন রাকায়েল প্রফেসরকে বলে আমি তোমাদেরকে খাবার ও মেডিসিন পাঠাচ্ছি, তবে তোমার জন্য একটি গুড নিউজ আছে, আর সে গুড নিউজের কথা শুনে তুমি কি করবে তা সঠিক আমিও জানি না। এটা শুনে প্রফেসরও একটু ঘাবড়ে যায়, আর সে রাকায়েলকে জিজ্ঞাসা করে কিসের গুড নিউজ। তখন রাকায়েল প্রফেসরকে বলে তোমাদের ডাকাত টিমের সদস্যদের ভেতর থেকে একজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যেটা শুনে প্রফেসর তো অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে ব্যাংক ম্যানেজার আর্তরু ও পার্কারের বয়ফ্রেন্ড মিলে ডাকাতদের বলা সেই গোপন টার্নেল খুঁড়ছিল। এরপর আর্তরু সে মনিকা নামক মেয়েটিকে ডেকে বলে তার রুমে তার জ্যাকেটের ভিতরে একটি ফোন রয়েছে, যেটি সে নিয়ে আসতে পারলে তারা পুলিশে কল করতে পারবে আর তারা সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবে। অন্যদিকে প্রফেসর সে তো রাগ হয়ে বার্লিনকে জিজ্ঞাসা করে কার ফোনে ইন্টারনেট অন করা হয়েছে, আর আমরা তো জানি বার্লিন তো এমনিতেই একটু বদমেজাজি, এবং তার মধ্যে আবার প্রফেসর তার সাথে রাগ দেখিয়ে কথা বলেছে, তাই বার্লিনের অবস্থাটা হয়েছে কাটা গায়ে নুনে ছিটে খাওয়ার মতো। এরপর বার্লিন গিয়ে সেই মিউজিয়ামের ডাকাত ও বাকি সদস্যদেরকে এক করে আর তাদেরকে জিজ্ঞাসা করে কার ফোনে ইন্টারনেট অন করা হয়েছে। এতে করে কেউ কোনো কথা না বলে বার্লিন নিজেই গিয়ে একজন বুড়ো লোকের জামা কাপড় খুলে তাকে অপমানিত করে, আর বার্লিনের এসব পাগলামি দেখে রিও এসে বলে সেই ফোনটা এলিসন পার্কার অ্যাক্টিভেট করেছিল, আর আমিও তখন ছিলাম, কিন্তু আমি একটু অমনোযোগী ছিলাম।
তবে রিও তো আর বুঝতে পারেনি সে এটা বলে বার্লিনের হাত থেকে বেঁচে যেতে পারবে না। এরপর বার্লিন হ্যালসেনকে ও ডজলোকে বলে তার শাস্তি তাকে সঠিকভাবে বুঝিয়ে দিতে, যাতে করে ভবিষ্যতে এরকম অমনোযোগী ও উল্টাপাল্টা কাজ কেউ আর না করে। এরপর তারা দুজন রিওকে বিভিন্নভাবে আঘাত করতে থাকে। অন্যদিকে প্রফেসর যে খাবার ও ঔষধের কথা বলেছিল সেটা পুলিশরা যথাযথভাবে পৌঁছে দেয় এবং সেটা ডাকাতরা গ্রহণ করে দরজা পুনরায় আবার লক করে দেয়। অন্যদিকে মনিকা ম্যানেজার আর্তুরুর ফোনটিকে আনার জন্য তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে ডাকাত টিমের সদস্যরাও আছে। কিন্তু তারপরও মনিকা ডাকাতদের চোখ ফাঁকি দিয়ে ফোনটিকে এনে তার কাছে লুকিয়ে রাখে, আর যেটা ডাকাতরা মোটেও টের পায় না। এরপর মনিকা যাওয়ার সময় ডেনিভারের সাথে দেখা হয় আর তারা দুজন মিলে একসাথে কথা বলতে শুরু করে। এরই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সেখানে বার্লিনও আসে, আর বার্লিন এসে সেখান থেকে মনিকাকে পাঠিয়ে দেয়। এরপর মনিকা বার্লিনের কথা ওখান থেকে চলেই যাচ্ছিল, ঠিক তখনই তার সাথে থাকা ফোনটির অ্যালার্ম বেজে ওঠে। এরপরে বার্লিন আস্তে আস্তে করে মনিকার কাছে আসে আর তার কাছ থেকে তার ফোনটি নিয়ে নেয়। এরপর বার্লিন ডেনিভারকে বলে মনিকাকে কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলতে, কারণ এই দ্বিতীয়বার কেউ কথার অমান্য করেছে। আর ডেনিভার মনিকাকে নিয়ে যায় ওয়াশরুমে তাকে হত্যা করার জন্য। যদিও প্রফেসর এখানে আগে থেকেই বলে দিয়েছে কোনোভাবে কোনো লোককে হত্যা করা যাবে না, কিন্তু আমরা তো আগে থেকেই জানি বার্লিন এমনিতেই একটু বদমেজাজি, আর তাই সে রাগের মাথায় মনিকাকে হত্যা করার অর্ডার করে দেয়। অন্যদিকে আমরা জানতে পারি অপারেশন ইনচার্জ রাকায়েল আবারও সেই কফি হাউসে যায়, আর যেটা প্রফেসর আগে থেকেই জানতো, তাই প্রফেসরও সেখানে দ্রুত গতিতে পৌঁছে যায়। এরপর প্রফেসরও সেখানে পৌঁছে গিয়ে রাকায়েলের সাথে দেখা করে। ঠিক তখনই রাকায়েলের কাছে তার ক্যাম্প থেকে একটি ফোন আসে, আর ফোনের সেই ব্যক্তি বলে ডাকাত দলের দুজনকে তারা চিহ্নিত করতে পেরেছে, যাদের ছবি রাকায়েলের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া হয়েছে। এরপর রাকায়েল তার হোয়াটসঅ্যাপে থাকা ছবি দুটি বের করে দেখতে যায়, আর রাকায়েল ছবি দুটি ওপেন করলে প্রফেসরও পাশ দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করে। এরপর রাকায়েলও প্রফেসরকে সন্দেহ করায় তাকে ধরে ফেলে, কিন্তু সৌভাগ্যবশত তখনই সেখানে কফি হাউসের ম্যানেজার চলে আসে। আর রাকায়েল প্রফেসরের কাছে তার পরিচয় জানতে চাইলে প্রফেসর তাকে বলে তার নাম সালভা, এবং প্রফেসর এই যাত্রায় বেঁচে যায়। ও রাকায়েলও প্রফেসরকে সরি বলে। যাই হোক, টোকিও এসে রিওর গায়ে এসব মারপিটের দাগ দেখে অত্যন্ত রেগে যায়, আর সে রাগ হয়ে প্রফেসরের সিসিটিভি ক্যামেরাগুলোর উপরে গুলি করে, এবং টোকিও এরপর প্রফেসরকে ফোন করে। টোকিও প্রফেসরকে ফোন করে বলে রিওর গায়ে যদি দ্বিতীয়বার কেউ হাত তোলে তাহলে তাকে সে মেরেই ফেলবে। তখন প্রফেসর টোকিওকে বলে তোমার ও রিওর ভালোবাসার জন্যই আজকে আমাদের প্ল্যান ভেস্তে যাচ্ছে, এবং তোমার ও টোকিওর ছবি পুলিশ সারা দেশে ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর আমরা ডেনিভারের সাথে মনিকাকে ওয়াশরুমে দেখতে পাই, যেখানে আমরা আগে থেকেই জেনেছি বার্লিনের নির্দেশে ডেনিভার মনিকাকে ওয়াশরুমে নিয়ে এসেছে হত্যা করার জন্য। তো এরপর মনিকা ডেনিভারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন সে তাকে হত্যা না করে, কিন্তু ডেনিভার মনিকার কোনো কথাই শোনে না। সে জোরে একটি গুলি করে, আর এই গুলির শব্দের সাথে সাথেই এপিসোড 3 সমাপ্ত হয়। অন্যদিকে আমরা আগে থেকেই জানি প্রফেসর কোনো হস্টেজকে হত্যা করতে বারণ করে দিয়েছে, তাহলে তারা সত্যিই কি প্রফেসরের কথা অমান্য করলো? ডেনিভার কি মনিকাকে সত্যিই মেরে ফেললো? এবং মনিকাকে মেরে ফেলার জন্য কি হতে যাচ্ছে প্রফেসরের প্ল্যানের পরিণতি? তো চলুন সেটা জেনে আসি এপিসোড 4 এর মাধ্যমে। এরপর রাকায়েল দ্রুত চলে যায় তার বাড়িতে, আর আমরা জানতে পারি রাকায়েলের সাথে তার হাজবেন্ডের সাথে অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে, এবং তার সেই ডিভোর্স করা হাজবেন্ড তার মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। তো রাকায়েল তার বাড়িতে এসে মেয়েকে দেখতে পেয়ে ঠান্ডা হয়। কিছুক্ষণ পর রাকায়েল দেখতে পায় সে ভুল করে প্রফেসরের ফোনটি নিয়ে এসেছে, আর রাকায়েলের সামনে প্রফেসর তো বর্তমানে সালভা নামে পরিচিত, তাই রাকায়েলের সামনে আমরা প্রফেসরকে সালভা নামেই ডাকবো। এরপর রাকায়েল দ্রুত করে চলে যায় প্রফেসর মানে সালভার ফোনটি ফেরত দিতে। পরে রাকায়েল সালভার ফোনটি ফেরত দিয়ে তার ও তার স্বামীর ডিভোর্সের ঘটনাটি খুলে বলে যে তাদের কি কারণে ডিভোর্স হয়েছিল, আর তাদের ডিভোর্সের ঘটনা শুনে সালভার মনে রাকায়েলের প্রতি একটু ভালোবাসা জন্মায়। অন্যদিকে মিউজিয়ামের ভিতরে চলছিল আর এক ঝামেলা। ডেনিভার মনিকাকে যে গুলিটি করেছিল সেটির শব্দ ডাকাতরা শুনতে পেয়ে রীতিমতো চমকে যায়, আর তাদের সবার লিডার যেহেতু বার্লিন, তাই টোকিও গিয়ে বার্লিনকে এটার কারণ জিজ্ঞাসা করে। তখন বার্লিন টোকিওকে বলে সে ডেনিভারকে দিয়ে মনিকাকে হত্যা করিয়েছে, আর সেইগুলির শব্দই তারা শুনতে পেয়েছে। তো বার্লিনের মুখে এই কথা শুনে টোকিও, রিও, নাইরোবি সবাই বার্লিনের উপরে ক্ষেপে যায়, আর তখনই সেখানে মস্কো মানে ডেনিভারের বাবা চলে আসে, এবং টোকিও মস্কোকে বলে তার ছেলে ডেনিভার বার্লিনের কথায় মনিকাকে হত্যা করেছে, আর যেটা সে চাইলে ওয়াশরুমে গিয়ে নিজের চোখে দেখে আসতে পারে। এটা শুনে ডেনিভারের বাবা মস্কো দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় ডেনিভার তার শরীর থেকে রক্ত পরিষ্কার করছে, যেটা সে নিজের চোখে দেখে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়।
আর এটা দেখে তারা সবাই মিলে মস্কোকে তুলে নিয়ে একটি সোফার উপরে শুইয়ে দেয়। আর মস্কোর ছেলে ডেনিভার সে তার বাবাকে বলতে চাইছিল যে সে মনিকাকে হত্যা করেনি, সে এখনো বেঁচে আছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে বার্লিন পাশে থাকায় ডেনিভার সেটা আর তার বাবাকে বলতে পারে না। এরপর ডেনিভার তার বাবাকে রেখে মনিকার কাছে আসে, আর সে মনিকার পায়ে থাকা গুলিটি বের করতে চাইলে মনিকা তাকে না করে দেয়, কারণ সে গুলিটি বের করতে পারবে কিনা এই ব্যাপারে মনিকা তার উপরে বিশ্বাস রাখতে পারে না। তাই ডেনিভার মনিকার পায়ে গুলিটি রেখেই সেখানে কাপড় দিয়ে বেঁধে দেয়। অন্যদিকে মস্কো সে তার ছেলের কথা চিন্তা করে, সে মনে মনে চিন্তা করে তার জন্যই তার ছেলের জীবন নষ্ট হতে যাচ্ছে, কারণ সে চাইলে ডাকাত টিমে ঢোকার আগে তার ছেলে ডেনিভারকে ঢুকতে না করে দিতে পারত। আর এসব দুঃখ মস্কো সহ্য করতে না পেরে সে মিউজিয়ামের দরজার সামনে চলে যায় এবং সে মিউজিয়ামের গেটের বুতাম টিপে সে মিউজিয়ামের গেট খুলে দেয়, কারণ সে আর ডাকাতি করবে না, সে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। অন্যদিকে পুলিশরা গেট খুলতে দেখে ফায়ার করার জন্য প্রস্তুত হয়ে যায়। এমন সময় ডেনিভার এসে তার বাবাকে গেটের সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে, আর ডেনিভার আর কোনো উপায় না পেয়ে সে চুপি চুপি তার বাবাকে বলে সে মনিকাকে হত্যা করেনি, মনিকা এখনো বেঁচে আছে। আর সে ওয়াশরুমে গিয়ে যে রক্তগুলো দেখেছিল সেটি মনিকার পায়ের রক্ত, কারণ সে বার্লিনকে বোঝানোর জন্য মনিকার পায়ে গুলি করে। এবং এটা শুনে মস্কো কিছুটা শান্ত হয় এবং ডেনিভার তার বাবাকে আরো ঠান্ডা করার জন্য তাকে ছাদে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তাই ডেনিভার ওখানকার কিছু হস্টেসকে নিয়ে ডাকাতের সেম পোশাক ও কিছু নকল বন্দুক দেয়। আর এখানে সকলকে ডাকাতের সেম পোশাক পরানোর কারণ হচ্ছে পুলিশ যেন বুঝতে না পারে কোনটা ডাকাত আর কোনটা সাধারণ মানুষ, যার ফলে পুলিশ তাদের সবাইকে দেখতে পেলেও কাউকে গুলি করতে পারবে না। তো এরপর তারা সবাই মিলে ছাদে চলে যায় আর তারা রিল্যাক্স করতে থাকে। অন্যদিকে অ্যাঞ্জেল এসে রাকায়েলকে তাদের ক্যাম্পে ডাকে, যেটা শুনে প্রফেসর বুঝে যায় কোনো গন্ডগোল ঘটতে যাচ্ছে। তাই প্রফেসরও দ্রুত তার সেটআপমেন্টে এসে বার্লিনকে ফোন করে, কিন্তু বার্লিন প্রফেসরকে কোনো সত্য কথাই বলে না, সে প্রফেসরকে মিথ্যা কথা বলে, কারণ টোকিও ও রিও তার মাথায় বন্দুক ধরে তাকে মারার ভয় দেখাচ্ছিল। অন্যদিকে ছাদে দেখতে পাই মস্কো তার ছেলে ডেনিভারকে বারবার জিজ্ঞাসা করছে সে মনিকাকে হত্যা করেছে কিনা, এবং মনিকাকে হত্যাকাণ্ডের ঘটনা পাশ দিয়ে ব্যাংক ম্যানেজার আর্তুরু শুনে ফেলে। আর আর্তুরু তো মনিকাকে আগে থেকেই পছন্দ করত, তাই সে মনিকাকে হত্যাকাণ্ডের ঘটনা শুনে বাপ বেটার উপরে বন্দুক ধরে। কিন্তু আর্তুরু তো আর এটা জানতো না তার হাতে থাকা বন্দুকটি নকল, এবং আর্তুরু তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি সত্যি মনিকাকে মেরে ফেলেছো? অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশরা আগে থেকেই একজনকে স্নাইপার দিয়ে ফিট করে রেখেছিল, আর এটা মস্কো দেখতে পেলে সে সবাইকে মাথার পেছনে হাত দিয়ে বসে পড়তে বলে। অন্যদিকে বোকা আর্তুরু ভাবে সে বন্দুক দিয়ে ভয় দেখানোর কারণে সবাই বসে পড়েছে, তাই সে তার ভয় দেখানো চালিয়েই যাচ্ছিল। অপরদিকে পুলিশরা এটা দেখতে পেয়ে ভাবে এখানে আর্তুরু মনে হয় কোনো ডাকাত আর সে হস্টেসদেরকে ভয় দেখাচ্ছে, তাই পুলিশরা স্নাইপার শুটারকে বলে দাঁড়িয়ে থাকা লোকটিকে শুট করতে, আর স্নাইপার শুটারও তাদের কথা মতোই দাঁড়িয়ে থাকাটাকে গুলি করে এবং গুলি এসে লাগে সোজা আর্তুরুর পিঠে, আর আর্তুরুর গায়ে গুলি লাগায় সে সোজা ছাদে লুটিয়ে পড়ে। এটা দেখে মস্কো এসে আর্তুরুর মাস্কটি খুলে দেয় এবং যেটা দেখে পুলিশরা বুঝতে পারে তারা ভুল লোককে মানে হস্টেসদের কাউকে গুলি করেছে। আর এখান থেকেই এপিসোড 4 সমাপ্ত হয়। এপিসোড 4 শেষ হওয়ার পর এপিসোড 5 এর শুরুতেই আমরা দেখতে পাই ব্যাংক ম্যানেজার আর্তুরু পুলিশের গুলি খাওয়ার পরও সৌভাগ্যক্রমে বেঁচে যায়। এরপর ডাকাত সদস্যরা আর্তুরুকে ছাদ থেকে নিচতলায় নিয়ে আসে, তবে আর্তুরু এখনো বেঁচে থাকলেও তার অবস্থা গুরুতর, যেটা বার্লিন প্রফেসরকে কল করে জানায়। অন্যদিকে পুলিশরা ভুল লোককে গুলি করায় সাংবাদিকরা পুলিশ টিমকে চাপের ভিতরে ফেলে, যার কারণে রাকায়েল প্রফেসরকে ফোন করে, আর সে ফোন করে প্রফেসরকে বলে ভিতরে গুলিবিদ্ধ পেশেন্টকে বাইরে পাঠাতে, কারণ পুলিশ টিম তার ট্রিটমেন্ট করাতে চায়। তখন প্রফেসর রাকায়েলকে বলে গুলিবিদ্ধ ব্যক্তিকে বাইরে পাঠাবে না, বরং মেডিকেল টিমকে ভেতরে আসতে বলা হয়। তাই রাকায়েলও আর কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায়। এদিকে রাকায়েলের এসব চিন্তা নিয়ে একটু শ্বাসকষ্ট হয়, তাই সে পাশের একটি অ্যাম্বুলেন্সে গিয়ে সেখানকার অক্সিজেন মাস্কটি তার মুখে লাগায়। তখন সেখানে অ্যাঞ্জেলে সে তাকে সান্ত্বনা দিয়ে বলে ডাক্তার টিমের ডাক্তার বেশে সেও মিউজিয়ামের ভিতরে প্রবেশ করবে ভেতরের পরিস্থিতি চেক করার জন্য। মূলত এই অ্যাঞ্জেলও রাকায়েলকে পছন্দ করত। এরপর অপারেশন ইনচার্জ রাকায়েল একটু সুস্থতা বোধ করলে সে আবারও ক্যাম্পে ফিরে আসে, আর সেখানে এসে তার সাজানো একটা প্ল্যানের কথা সবাইকে খুলে বলে। সে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যখন মেডিকেল টিম ও অ্যাঞ্জেল ভিতরে ঢুকবে তখন মিউজিয়ামের মাটির নিচে টানেল দিয়ে দুজন পুলিশ সেই ডাকাতদের সেম পোশাক ও মাস্ক পরে ভিতরে প্রবেশ করবে, আর ওদিকে ডাকাতরা তো থাকবে মেডিকেল টিমের উপরে নজর রাখার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই ডেনিভার ও তার বাবা মস্কো মিলে মনিকার কাছে আসে, কিন্তু তারা সেখানে মনিকাকে দেখতে না পেয়ে হতভাগা হয়ে যায়, আর তারা এদিক ওদিক মনিকাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর মনিকাকে তারা ওয়াশরুমে পায় অজ্ঞান অবস্থায়, আর মস্কো মনিকার কপালে হাত দিয়ে বলে যে করেই হোক মনিকার পা থেকে দ্রুত গুলিটি বের করতে হবে। কিন্তু মনিকার পা থেকে গুলিটি বের করার জন্য তাদের কাছে কোনো যন্ত্রপাতি না থাকায় ডেনভার চিন্তা করে আর্তুরুর গা থেকে সেই গুলিটি বের করার জন্য যে মেডিকেল টিম ভিতরে আসবে তাদের সেই মালামাল থেকে কিছু মালামাল ডেনভার লুকিয়ে রাখবে।
অন্যদিকে মনিকা যখন শুনতে পায় তার ভালোবাসার মানুষ আর্তুরুর গায়ে গুলি লেগেছে, তখন সে খুবই ঘাবড়ে যায়। আর সে তখন একটি চিঠি লিখে ডেনভারকে দেয় তার আর্তুরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই সেই মেডিকেল টিম ভেতরে এসেছে, আর তাদের মধ্যে অ্যাঞ্জেলও ছিল। আর সিসিটিভি ক্যামেরায় প্রফেসর অ্যাঞ্জেলকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে চেয়েছিল ডাক্তার ছদ্মবেশে একজন পুলিশ ভেতরে আসুক। আর এটা কিসের জন্য বা কেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এবং প্রফেসর তার প্ল্যানের কথা বার্লিনকে ফোন করে জানায়। আর এদিকে বার্লিন মেডিকেল টিমকে চেক করার সময় তাদের কাছ থেকে ছোটখাটো জিনিসপত্র নিয়ে নেয়, কারণ এগুলোতে তাদের বডি চেক করার সময় সিগন্যাল দিতে পারে। এবং ওই ছোটখাটো জিনিসের ভিতরে অ্যাঞ্জেলের চশমাটিও ছিল, এবং এই চশমা দিয়েই হচ্ছে প্রফেসরের প্ল্যান। তো এরপর কিছু ডাকাত মেডিকেল টিমকে শুয়ে চেক করতে থাকে, আর এদিকে বার্লিন অ্যাঞ্জেলের সেই চশমাটির ভিতরে একটি অডিও ডিভাইস সেট করে দেয়, যাতে করে অ্যাঞ্জেলের আশেপাশে থাকা কেউ কোনো কথা বললে সেটা প্রফেসর শুনতে পারে। আর এটাই ছিল প্রফেসরের প্ল্যান। আর অ্যাঞ্জেলো এটা মোটেও বুঝতে পারে না যে তার চশমার ভিতরে অডিও ডিভাইস সেট করা রয়েছে, এবং ডাক্তার টিমকে আর্তুরুর ট্রিটমেন্টের জন্য তার কাছে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা জানতে পাই রাকায়েলের প্ল্যান অনুসারে দুজন পুলিশ মাটির নিচে থাকা টানেল দিয়ে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল, এবং এখান থেকেই এপিসোড 5 সমাপ্ত হয়। তবে পুলিশ দুজন রাকায়েলের প্ল্যান অনুসারে ভিতরে গিয়ে কি করতে চলেছে, এবং পুলিশের চশমায় অডিও ডিভাইস সেট করায় প্রফেসরের প্ল্যান কত দূর যাচ্ছে, আর পুলিশই বা ডাক্তারের ছদ্মবেশে কিসের জন্য মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছে, এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলটির উপরে। আর যারা এর বাকি পার্টগুলো খুব দ্রুত দেখতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং এর বাকি পার্টগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে এর পরের পার্ট এই চ্যানেলে আপলোড করা হলেই আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।